আমাদের যখন বাজার সুবিধা থাকবে না, তখন আমার প্রতিযোগিতা সক্ষমতার ড্রাইভারটা কী হবে? দক্ষতা, উৎপাদনশীলতা। এর বাইরে তো আমি আর প্রতিযোগিতা সক্ষমতা করতে পারবো না। সেইটা করতে গেলে আমাকে এই দক্ষ শ্রমিক, দক্ষ মিড লেভেল প্রফেশনাল এটা করতে হবে। সুতরাং এখন যে আলোচনাটা আমরা করছি, এটার যৌক্তিকতা তো আছে, কিন্তু অনিবার্যতাটাও আপনারা কিন্তু মনে রাখবেন। হ্যাঁ, এটা হলো একটা। দ্বিতীয় হলো যে একটা বিষয়, সেটা হলো যে আমার মনে হয় যে তারা তো দক্ষ শ্রমিক হবেন, দক্ষ প্রফেশনালস হবেন, কিন্তু এটা বিভিন্ন দেশে, এবং আপনারা জানেন যে জার্মানি হলো বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষার সূতিকাগার এবং সবচেয়ে ভালো কেস স্টাডি। সেখানে দেখবেন যে তাদের সাথে এটা কেবলমাত্র যে ওনারা শ্রমিক বা প্রফেশনাল হচ্ছেন যে তা না, এখানে কিন্তু উদ্যোক্তাও সৃষ্টি হয়, এবং সেটার সাথে ঋণ কার্যক্রমকে সংশ্লিষ্ট করে যাদের উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছে, স্বকর্মসংস্থানের ইচ্ছা আছে, নিজেরা উদ্যোক্তা হয়ে অন্যদের জন্য কর্মসংস্থান করবেন, সেরকম যাদের উদ্যম আছে, তাদেরকে কিভাবে সহায়তা করা যায়, এটার সাথে ঋণ কার্যক্রমকে সংশ্লেষ করা হয়। আমাদের দেশে এটাও কিন্তু আমাদের চিন্তা করতে হবে। আরেকটা যেটা আমি সম্ভাবনার সাইডটা যেটা দেখি, দেখেন ডক্টর দেবপ্রিয় যে পরিসংখ্যানগুলি দিচ্ছিলেন, 1000-এর উপরে আমাদের বিভিন্ন ধরনের কিন্তু অবকাঠামো প্রতিষ্ঠান আছে। এটাকে যদি কাজে লাগানো যায়, এবং এখানে একটা বড় সম্ভাবনার জায়গা আমি দেখি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের। আমাদের দেশে যে এই যে কারিকুলাম সাথে শ্রমবাজারের একটা বিচ্ছিন্নতা আমরা দেখি, হ্যাঁ, এটা একটা বড় কারণ হলো যে উদ্যোক্তা যারা, তারা যেরকম চান আমরা প্রশিক্ষণটা সেইভাবে দিতে পারছি না। কিন্তু এটার সাথে যদি আমরা উদ্যোক্তাদেরকেও সংশ্লেষ করি, কারণ অবকাঠামো একটা বড় রয়ে গেছে, সুতরাং উদ্যোক্তারা এখানে আসলে তার একটা বড় খরচ সেখানে কিন্তু লাগবে না, অলরেডি সেটা আছে। সো এইটা কিন্তু একটা খুব বড় জায়গা। আপনাদের খেয়াল আছে কিনা, বেশ কিছু বছর আগে বিকেএমইএকে 2টা এরকম টেকনিক্যাল ভোকেশনাল দিয়ে দেওয়া হয়েছিল। তারা সেখানে তাদের যেরকম দরকার সেরকম করে তারা সেটা করছিলেন, এবং সেখান থেকে শ্রমিকরা এসে, প্রফেশনালরা এসে তাদের ফ্যাক্টরিগুলোতে আসছিলেন, এবং তারা খুবই খুশি ছিলেন যে এরা জানে এক্স্যাক্টলি আমরা কি চাচ্ছি। সো এই বিষয়টাও আমার মনে হয় যে চিন্তা করার একটা ব্যাপার আছে গোয়িং ফরওয়ার্ড। সো এইটাকে, এই যে আমরা বিডা আমাদের একটা বিনিয়োগ সম্মেলন করলেন, এবং আমরা $250 মিলিয়ন মতো একটা আগ্রহ সেখানে আসলো। এরা যখন বিনিয়োগ করতে আসবেন প্রকৃতপক্ষে, এটা তো হলো যে তাদের আগ্রহটা তারা জানিয়েছেন। বিনিয়োগ করতে যখন আসবেন তারা নিশ্চয়ই জানতে চাইবেন যে এখানে তারা যোগ্য শ্রমিক, দক্ষ শ্রমিক, মিড লেভেল প্রফেশনাল তারা তারা পাবেন কিনা। তারা তো আসবেন হলো যারা, তারা তো হয়তো উদ্যোক্তারা আসবেন, তাদের যে উপরের লেভেলের যেসব নীতি নির্ধারক, হয়তো ম্যানেজমেন্ট ম্যানেজার, তারা আসবে, কিন্তু এখান থেকে তো তারা শ্রমিক এবং দক্ষ শ্রমিক চাইবেন। সো এই যে সংশ্লেষটা নিশ্চিত করতে না পারলে আমাদের সম্ভাবনাগুলি, যেগুলো প্রকৃতপক্ষে বাংলাদেশের অনেক আছে, সেটা কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারবো না। সো এইটার মধ্যে একটা আছে। আর দেবপ্রিয় বলেছেন ট্রাম্পের কথা না বলতে, কিন্তু তারপরও আমি বলি, এই যে ট্রাম্পের শুল্কের কারণে তুমি স্বপ্নে জাগরণে খালি ট্রাম্পই দেখো না, দুঃস্বপ্নে এবং ঘুমালে। সো আমার মনে হয় যে এই যে দেখেন, ওই যে প্রেজেন্টেশনটা ওই দিন দিচ্ছিলাম, ওই যে লেকশরে আমি বলছিলাম যে যখন নাকি 2016 সালে এই যে ট্রাম্প 1.0 যেটা আমরা বলি, তখন যখন 25% অতিরিক্ত শুল্ক আরোপ করলো, চীন কিন্তু কি করলো, সে ভিয়েতনামে ইনভেস্টমেন্ট করা শুরু করলো। চীনের বর্তমানে ভিয়েতনামে, চীন এবং হংকং মিলে $60 বিলিয়ন। আমাদের টোটাল বাংলাদেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের স্টক হলো $22 বিলিয়ন। আর চীন আবার হংকং মিলে ভিয়েতনামে হলো যে তাদের যে $360 বিলিয়ন এফডিআই স্টক আছে, তার মধ্যে $60 বিলিয়ন হলো হংকং আর চীন। কী করেছে তারা? বিনিয়োগটা নিয়ে গেছে হলো সেই হংকং এবং চীন থেকে ভিয়েতনামে, এবং সেখান থেকে তারা চীনে, মার্কিন যুক্তরাষ্ট্রে তারা রপ্তানি করেছে। হ্যাঁ,
সো ওইটার উপর তো আর শুল্ক তো আর বাড়ানো হয় না, চীনের উপর বাড়ানো হয়েছে। তো এখন যেটা আমি দেখি যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেটা হলো যে চীন এখন তার ডাইভার্সিফাই করবে, আমাদের মতো দেশগুলোতে বিনিয়োগ করে তারপরে এখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে সে রপ্তানি করতে চাইবে, যাতে অতিরিক্ত শুল্কটা দিতে না হয়। দেখবেন চীনের কিন্তু একটা বড় আগ্রহ এখন কিন্তু দেখাচ্ছে, এটা একটা বড় কারণ। সো এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি, বৃহত্তর প্রেক্ষাপটটা, কিছুদিন পরে আমরা ভলান্টারি ন্যাশনাল রিভিউতে যাব, যেটা ডক্টর দেবপ্র বললেন যে এসডিজিতে কাউকে পিছিয়ে রাখা যাবে না। সেখানে আপনি যদি দেখেন যে গোল 4 এডুকেশন, স্পষ্টভাবে সেখানে অনেকগুলি ইন্ডিকেটর এবং টার্গেট আছে হলো এই ভোকেশনাল অ্যান্ড এই টেকনিক্যাল এইগুলো স্টুডেন্টদের সম্বন্ধে, যে তাদেরকে কিভাবে আমরা সহায়তা করছি। তো এই রিপোর্টিংটা করতে গেলেও তো আমাদের বলতে হবে যে আমরা এই বৃত্তিমূলক শিক্ষায় যারা আছে তাদের জন্য কি করেছে, মানসম্মত কতটুকু দিতে পেরেছি, তাদের এমপ্লয়মেন্টের সুযোগ কীভাবে দিতে পেরেছে। সো আমি একটু ব্রড সেন্সে একটু বললাম যে এইটার যে প্রয়োজনীয়তা এবং অনিবার্যতা যে আমাদের সামনে চলে আসছে, এবং একবিংশ শতাব্দীতে বাংলাদেশকে অগ্রসর হতে হলে এটা ভালোভাবে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে।